আচ্ছা, এরপর আসি হলো হাইপোক্যালসিমিয়া। কেন হয় হাইপোক্যালসিমিয়া? ভেরি সিম্পল। কারণ ভিটামিন ডি অ্যাক্টিভ করতে পারে না কিডনি। আর ভিটামিন ডি পারে না মানে অ্যাক্টিভ হয় না মানে ক্যালসিয়াম কাজ করবে না, সোজা কথা। ডিউ টু হাই, আর ক্যালসিয়াম কম মানে ফসফরাস বেশি। ডিউ টু হাই ফসফরাস লেভেল এন্ড ইনএবিলিটি টু কিডনি টু অ্যাক্টিভেট ভিটামিন ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্টস এন্ড অ্যাক্টিভেটেড ভিটামিন ডি অ্যাজ অর্ডার্ড। ভেরি সিম্পল। আর হাইপোক্যালসিমিয়া হলে কি হবে, আমরা কিভাবে বুঝতে পারবো? এটা ফারহানা বললো না, দেখি। পাইসান অনেকদিন ধরে বলো না, পাইসানও বলো তো। হাইপোক্যালসিমিয়া হলে এই ধরনের পেশেন্টদের কি দেখতে পারি আমরা? Rosary sign, হুম, Joseph sign. হ্যাঁ, শোভস্ট্রাক সাইন আর ট্রেজার সাইন, ইয়েস। এরপরে আসি হলো পেশেন্টের অ্যানিমিয়া হবে, হ্যাঁ। আর কথা হলো পেশেন্টের অ্যানিমিয়া হয়, হ্যাঁ। কেন অ্যানিমিয়া হয় সেটাই একটু আমরা দেখতে চাই। এরিথ্রোপয়েটিন, আম নাই। দাঁড়াও তো, আমি একটু খুঁজি নিই এটা কেন তো ছিল। বলবো বলো তো। ওই কিছু জিনিস কি বলতাম ওই যে কিডনি থেকে ইপোপ্রোটিন রিলিজের একটা ব্যাপার থাকে না, ওই যে আরবিসি হ্যাঁ মেকিং হ্যাঁ, এ, আমি ওটা তো হচ্ছে যে কিডনি পেশেন্ট থাকে বোঝা যায়নি স্লাইড কথা। আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইড আছে, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড ছিল, ওটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা মুখে বলে দিই, হ্যাঁ, একটু শোনো, যদি কেউ লিখতে চাও তো লিখলাম। দেখো, আহ কিডনি পেশেন্টদের কেন তোমার এই অ্যানিমিয়া হয়, হ্যাঁ। প্রথম ইয়েটাই হলো এরিথ্রোপয়েটিন। আর আমাদের আম, কি বলে এই এরাইথ্রোপয়েটিন, এটা মূলত আমাদের বোন ম্যারো আছে না, বোন ম্যারো। আচ্ছা, এরিথ্রোপয়েটিন কি করে? এরিথ্রোপয়েটিন তো ওই যে আমাদের আরবিসি প্রোডাকশনের বা রেড সেল তৈরির যে সিগন্যালটা আছে, এটা পাঠায় হলো তো মূলত এই এরিথ্রোপয়েটিন, হ্যাঁ। তো আমাদের এই বোন ম্যারোতে, এই বোন ম্যারো থেকেই তো আমরা আরবিসি পাই, তাই না? এটা তো আমরা জানি নাকি। এখন এই যে বোন ম্যারোকে বলে যে আরবিসি তৈরি করতে, এইটা মূলত পাঠায় হলো এই এই এরাইথ্রোপয়েটিন। আর এই এরাইথ্রোপয়েটিন কি বলে, কোথা থেকে আসে? এটা মূলত আমাদের এই কিডনি থেকে এটা সিগন্যালটা পাঠায় বোন ম্যারোতে, টু কি বলে এটাকে, টু প্রডিউস আরবিসি। আর যখন এই তোমার কিডনি যখন তোমার ইনজিউর্ড হয়, আই মিন সিকেডি হয়, তখন এই ইরাইথ্রোপোয়েটিন তোমার উৎপাদন কমে যায়। ফলে কি হয়, আরবিসি মানে বোন মেরোতে আরবিসি উৎপাদনও কমে যায়। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আরেকটা মানে কি বলে, ফলিক অ্যাসিড বা তোমার আয়রন, আয়রন এবং ফলিক অ্যাসিড এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত থাকে, বুঝছো? তো এই যে কিডনি পেশেন্টদের প্রায় কিন্তু তোমার এই ইয়ে থাকে, এই খাবারের ইয়েটা মানে খেতে চায় না, এটাই জানি কি বলে, আম, কি বলে, নাউসিয়া না, মানে খাওয়ার প্রতি অরুচি থাকে আর কি, বুঝছো? এবং তাদের যে বডি এবং এদের ইয়েতে তোমার যথেষ্ট আয়রনের অভাব থাকে। আর এই আয়রন এবং ফলিক অ্যাসিড এটা খুবই কাছাকাছি, ঠিক আছে? এই অ্যাট এ টাইম যখন ওই ক্ষুধা মন্দা থাকে,
ক্ষুধা মন্দা থাকার কারণে এরা তোমার ওই খাবার খেতে পারে না, ফলে আয়রন এবং ফলিক বোথ কমে যায় বডিতে। এটা আর ফলিক অ্যাসিড এবং আয়রন বোথ কিন্তু অ্যানিমিয়াতে, এই ফলিক অ্যাসিডের জন্য একটা অ্যানিমিয়া হয় বিশেষ করে আহ মেগালোব্লাস্টিক না, এটা তো হলো তোমার ভিটামিন বি 12, আরেকটা আমার এক্স্যাক্টলি নাম মনে আসতেছে না। আয়রনের অভাবে হয় একটা অ্যানিমিয়া হয়, বুঝছো, আসলে স্পেসিফিক আয়রনের কারণে। তো এটা ইয়ে থাকে। আচ্ছা, আরেকভাবেও চিন্তা করা যায়, দেখো আমাদের আর আয়রনটা মানে কি বলে, আরবিসির সাথে কিন্তু তোমার আরবিসি যদি উৎপন্নই না হয়, তাহলে হিমোগ্লোবিন কার সাথে বাইন্ড করবে, মনে আছে? পারে না। তোমরা অনেক দেখে আমি দেখাই দিই, বিষয়টা একটু বোঝার বিষয় আছে। দেখো, আরবিসি, ধরো এটা ছিল আরবিসি, হ্যাঁ, আমাদের যে ই আছে না হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন কিন্তু তোমার আরবিসির সাথে লেগে থাকে। এখন কথা হলো, এই আরবিসি কম, মানে আরবিসি কম, তাহলে হিমোগ্লোবিন কার সাথে লেগে থাকে? তার মানে কি, হিমোগ্লোবিন মানে কি, মানে অক্সি হিমোগ্লোবিন রূপে হোল বডিতে ছড়ায় যায়, মানে হিমো আরবিসি যেমন হিমোগ্লোবিনকে ধরে রাখে, হিমোগ্লোবিন আবার অক্সিজেনকে বাইন্ড করে রাখে, মানে পেয়ার পেয়ার। হ্যাঁ, ও ও এই আরবিসি যখন কম, তাহলে হিমোগ্লোবিনও তাহলে কার সাথে বাইন্ড করবে, বাইন্ড করতে পারে না। আর হিমোগ্লোবিন না থাকলে অক্সিজেনও বাইন্ড করতে পারে না, এই জন্য পেশেন্টের অ্যানিমিয়া হয়। ফলে এটা হলো মূলত অনেকটা ফলিক অ্যাসিড রিলেটেড বিষয়। ঠিক আছে, বুঝছো তোমরা? না বুঝলে সমস্যা নেই, এটা ভবিষ্যতে আবার আসবে। তো এসব কারণে তোমার মোস্টলি, তবে এখানে মেইন প্রবলেমটা আসলে কিডনি বুঝি নাই। কিডনি কি? ঠিক রিলিজ করতে পারে। বুঝি নাই। আমার কথা বোঝা যায় না? হ্যাঁ, এবার বলো, আরেকবার বলো তো। বললাম কিডনি পেশেন্টের মূলত তো হয় যে ওই যে কিডনির এরিথ্রোপয়েটিন রিলিজ করতে পারে না ইয়ে হ্যাঁ, থেকে। এটা হলো মেইন রেনিন কারণ। থেকে, তো রেনিন ওই জায়গাটার নামই তো রেনিন। রেনিন থেকে। গ্লোমেরুলাস। আমি হ্যালো, বলি, দেখো, হ্যাঁ শুনতেছি, ফারনা শুনতেছি, বলো। মেইন প্রবলেমটা মূলত এরাইথ্রোপয়েটিন। মেইন প্রবলেমটা হলো এরাইথ্রোপয়েটিন, বুঝছো? কারণ কিডনি থেকে যে এরাইথ্রোপয়েটিনটা রিলিজ হয়, এই এরাইথ্রোপয়েটিনটা কিন্তু তোমার বোন মেরোকে সিগন্যাল পাঠায়, বোন মেরোকে সিগন্যাল পাঠায় আরবিসি প্রোডাকশনের জন্য। আর আরবিসি যখন উৎপন্ন না হয়, তখন তোমার এই কি বলে, এই মানে হিমোগ্লোবিনও বাইন্ড করে না, অক্সিজেনও বাইন্ড করে না, ফলে তোমার আলটিমেটলি অ্যানিমিয়া হয়। মেইন প্রবলেম মূলত এই এরাইথ্রোপয়েটিন, হ্যাঁ। আর এরপর সেকেন্ডারি কারণ হলো এই ফলিক অ্যাসিড। সেকেন্ডারি কারণটা মূলত ফলিক অ্যাসিড। তো যাই হোক, তাহলে এখন কি করতে হয় অ্যানিমিয়া হলে? অ্যাডমিনিস্টার আবার এরিথ্রোপয়েটিন ভাইয়া আলফা। হলো, বডি যদি অক্সিজেন কমে যায় হুম। তখন কিন্তু বডি বুঝে যায়, তখন আবার ওই কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন রিলিজ করে দেয়, মানে বডি কিডনি, কম্পেনসেট হ্যাঁ, করে। রাইট, কম্পেনসেট করে। কিন্তু কথা হলো যে যখন তোমার কিডনি ইনজুর্ড, তখন আর ওই এরিথ্রোপয়েটিন তৈরি করতে পারে না। এই মেইন প্রবলেমটা হলো এখানে। আর এই ফলিক অ্যাসিড এগুলো হলো তখন, সেকেন্ডারি ইস্যু। হ্যাঁ, তখনই অ্যানিমিয়া হয়। হুম। তখন আমরা বাইরে থেকে এই প্রোটিন আলফা দেই আমরা, ইয়েস, ডার্বি এরাথ্রোপয়েটিন প্রোটিন, ই আলফা প্রোটিন। অথবা ডার্বিপোয়েটিন আলফা, দুইটা ইয়ে দেওয়া হয়, তবে হ্যাঁ, আচ্ছা এবার কন্ডিশন আছে। বলেন তো কত কম দিই? গ্লোবিন হ্যাঁ, নিচে নামলে দিই, বলেন বলো তো কি, বলেন। আমরা তো দেই, কতর নিচে হইলে আমরা, মেইনের হ্যাঁ দেয় হ্যাঁ, বলেন একটা বলেন, মেল আর ফিমেল বলেন। 10-এর নিচে হলে। ইয়েস, হয়েছে। হয়েছে, অবশ্যই গুড ফাস্ট। অবশ্যই। এরাইথ্রোপয়েটিন আলফা অবশ্যই 10-এর নিচে হলে দিতে হবে, হ্যাঁ, এর বেশি দিলে ঝামেলা আছে। অবশ্যই এরিথ্রোপয়েটিন আলফা অথবা ডার্বিপোয়েটিন আলফা, দুইটার যে কোনো, এটা কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ। ইউজড হিমোগ্লোবিন ইফ লেস দেন 10 মিলিগ্রাম অ্যান্ড, যদি 10 গ্রামের নিচে থাকে তবেই কিন্তু এই ডার্বিপোয়েটিন আলফা অথবা এরিথ্রোপয়েটিন আলফাটা দিতে হয়, আদারওয়াইজ দেওয়া যাবে না। এরিথ্রোপয়েটিন এর সাথে একটা হাইপারটেনশনের একটা সম্পর্ক আছে, হ্যাঁ।
কেন এটা হাইপারটেনশন করে? রাইজ অফ হেমাটোক্রিট এন্ড এরিথ্রোসাইট মাস। আচ্ছা, হেমাটোক্রিট মানে কি বলতো? হোয়াট ইজ হেমাটোক্রিট? এটা এর আগে আরেকবার বলছিলাম রেড মনে হয়। ব্লাড কি? শুধু রেড ব্লাড সেল? আরবিসির একটা উপাদান না ভাইয়া, নো, এলিমেন্ট। নো। আর কেউ ট্রাই করবা? এই সিটি যে আমরা টেস্ট করি, দেখি এখানে আছে। ব্লাড যে চ্যাপ্টারে পড়বো এখানে পাবো, হ্যাঁ। হেমাটোক্রিট হলো 100 ml অথবা মানে ব্লাডের ভিতরে যেই মলিকিউল আছে না, মলিকিউল লাইক আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, তারপর আরো যেই সাবস্টেন্স বিভিন্ন ইলেকট্রোলাইট, প্রোটিন আছে, এগুলো সবগুলো মিলে হইলো হেমাটোক্রিট। আর বাকি যে অংশ ফ্লুইড বা লিকুইড পার্ট, এটা হলো প্লাজমা। ঠিক আছে, এটা আমরা বলবো, সমস্যা নেই, জাস্ট একটু জিজ্ঞাসা করলাম আর কি, যাতে আবারও শুনতে পারো কোথাও। রাইজ অফ হেমাটোক্রিট এন্ড এরিথ্রোসাইট মাস চেঞ্জ ইন প্রোডাকশন। জয়ী, একটু দাঁড়াও। ফারহানা, দেখছো ভাইয়া সব মেনটেন করে। জুস দিয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কি ভাই আপনারা নিউনেটাল বলছেন? এখন কি তাহলে ফারহানা নিউট্রাল কোশ্চেন করবা? এমনি তুমি সালসাবিলটা বন্ধ করে দিছো মুখটুক। না না, এখানে হচ্ছে এই ইটা আছে, যে ফলিক অ্যাসিডটা আছে, এর জন্য আমি করতে চাইলাম আর কি। আসলেই কাউকে যদি মনে করো মানে ডাউন ফিল করানোর জন্য আসলে কোশ্চেন করা উচিত, তাই না? তাহলে নেক্সট টাইম কথা বলতে আসলে পড়াশোনা করে এসে কথা বলবে, তাই না? এই জন্য পাইছানা আপুকে কথা বলতে হবে। আসলেই, আসলে পাইসানো খুবই একদমই সাইলেন্ট থাকে। না, ইদানিং ওনার পারফরমেন্স ভালো ভাইয়া, কোয়েশ্চন দিলেই ঝটপট আনসার দিয়ে দেয়, অনেক পড়ে। না, ও কিন্তু এমনি জানে, বুঝছো? ও এমনি জানে, বাট ও কম কথা বলে আর কি। ও জানে, এই মানে ওরে না জিজ্ঞাসা করলে কখনো বলবে না, এই টাইপের আর কি। আচ্ছা, এরাইথ্রোপয়েটিন কেন ইয়ে করতে পারে, তোমার হাইপারটেনশন করে? রাইজ অফ হেমাটোক্রিট এন্ড এরিথ্রোসাইট মাস চেঞ্জ ইন প্রোডাকশন অফ সেন্সিটিভিটি এন্ডোজেনাস প্রেসার, যাই হোক, অল্টারেশনস ইন ভাস্কুলার স্মুথ মাসেল আয়নিক মিলিও। সোজা কথা হলো কি জানো, এরা তোমার ওই ভ্যাসোটাকে মানে মানে কি বলে, মানে এরাইথ্রোপয়েটিন সোজা কথা ভ্যাসোপ্রেসর বা ভেসেলটাকে প্রেস করার জন্য অ্যান্টিকোলিনার্জিকের মতো একটা কাজ করে। অ্যান্টিকোলিনার্জিক না, এটা আসলে ভুল বলা, ভ্যাসোপ্রেসর হিসেবে কাজ করে এরিথ্রোপয়েটিন। ফলে কি হয়, আর্টারিয়াল রিমোল্ডিং থ্রু স্টিমুলেশন অফ ভাস্কুলার সেল গ্রোথ। সোজা কথা, এটা ভ্যাসোপ্রেসর হিসেবে কাজ করার কারণে এটা মানে হাইপারটেনশনের মতো অনেক সময় মানে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে হাইপারটেনশন ঘটায়। জাস্ট এতটুকু যেন, আর এত ডিপে যাওয়ার প্রয়োজন নেই। এর পাশে হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আমাদের কিডনি মেটাবলিক অ্যাসিডোসিস, মানে সিকেডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হয় কেন? ডিউ টু রিটেনশন অফ হাইড্রোজেন আয়ন, মানে আর মেটাবলিক অ্যাসিডোসিস লাইক বাইকার্বনেট, মেটাবলিক অ্যাসিড মানে হলো বাইকার্বনেট তৈরি করে কিডনি। তো কিডনি এটা তৈরি করে ঠিকই, বাট আর বের করতে পারে না। ফলে কি হয়, হাইড্রোজেন আয়ন কন্টেন্ট জমতে থাকে, আর হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিডোসিস, H+ মানে অ্যাসিডোসিস। ডিউ টু রিটেনশন অফ হাইড্রোজেন আয়নস বা ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন অফ বাইকার্বনেট, অ্যাডমিনিস্টার সোডিয়াম বাইকার্বনেট অ্যাজ অর্ডার। ফলে এইজন্য মানে তোমার সোডিয়াম বাইকার্বনেট আলাদাভাবে অর্ডার, মেটাবলিক অ্যাসিডোসিস আলাদাভাবে অর্ডার রিকমেন্ডেড করা হয়। আর হলো আর এক্ষেত্রে তোমার কিছু ইয়ে হয় পেশেন্টের, এটার বহিঃপ্রকাশ হিসেবে বডিতে জায়গায় জায়গায় তোমার এই ইউরেমিক ফ্রস্ট হয়, মানে ঘাম হলে বডিতে তখন তোমার জায়গায় জায়গায় লবণ লবণ দেখা যায়, এটাকে বলা হয় ইউরেমিক ফ্রস্ট সিকিডি পেশেন্টের। এরপর আসি হলো নিউরোলজিক্যাল সায়েন্স। নিউরোলজিক্যাল কি হয়? ফ্যাটিগ, লেথার্জি, কনফিউশন। আর এর আগেও বলেছিলাম যে বডিতে যখন তোমার ইয়ে বেড়ে যাবে,
মানে ওয়েস্ট প্রোডাক্ট বেড়ে যাবে তখন বডি কনফিউজড হয়ে যায়। আস্তে, আস্তে ব্রেইনের ওই যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার আস্তে, আস্তে ভেদ করা শুরু করে। ঠিক আছে? তখন কনফিউজড হয়ে যায়, নিউরোলজিক্যাল সিম্পটম দেখা দেয় কজড বাই ইউরেমিয়া অ্যান্ড অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া মিনস নাইট্রোজেনাস ইনক্রিজ নাইট্রোজেনাস ওয়েস্ট। অ্যাজোটেমিয়া মিনস ইনক্রিজ নাইট্রোজেনাস নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। আর ইউরেমিয়া তো বললামই, বডিতে যখন ইউরিক মানে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তখনই হয় ইউরেমিয়া। তারপর সেফটি মেজার্স লাইক সাইড রেলস অ্যাজ নিডেড। কারণ কি এদের কনফিউজ থাকে, লেথার্জি থাকতে পারে, তারপরে তোমার সিজার হইতে পারে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো, তখন এই জন্য সাইড রেল উঠাই দিতে হবে। পেশেন্ট যদি খাটে থাকে তাহলে সাইড রেল। আমরা যে কয় পাশের সাইড রেল উঠায় রাখবো? ইয়ে তকির এক পাশ। রাখবো, এক পাশ খোলা রাখবো। হ্যাঁ, যে কোনো এক সাইড অবশ্যই খোলা রাখতে হবে। কেন খোলা রাখতে হবে এটা? ইমার্জেন্সি কোনো ধরনের ইয়ে করে, কি কি ইন্টারভেনশন বা পেশেন্ট সেফটি। অবশ্যই পেশেন্ট সেফটি। এটা কোশ্চেনে আসলে এরকম যে তোমার অনেক পেশেন্ট সময় বয়ডিং। হ্যাঁ শিভারিং হইতে পারে অনেক সময়। কোনো কারণে যদি তুমি চারপাশে বন্ধ রাখো, পেশেন্ট যদি উঠতে যায়, উঠে যদি পড়ে, তখন এটা ম্যাসিভ লেভেলের ইনজুরি হয়। এই জন্য যে কোনো এক পাশের খোলা রাখতে হয়, যদি পড়লেও অল্প পড়ে। আর যদি চারপাশ খোলা রাখো তাহলে ওটা টপকে পড়ে। এক্ষেত্রে প্রবলেমটা এই কারণে বেশি হয়। এই জন্য আর যে কোনো এক পাশ খোলা রাখে আর কি, সোজা কথা। কোশ্চেনে এরকমই পাইছিলাম। আর ফাইনালি হলো কাম এন্ড রেস্টফুল এনভায়রনমেন্ট। তারপর একটা ছিল প্লুরাইটিস কজড বাই ইউরেমিক ফ্রস্ট। এই যে এটার কারণে মানে গা চুলকায়। মনিটর ফর স্কিন ব্রেকডাউন অর রাশ। ফলে কি করতে হবে? আমরা কি ধরনের ইয়ে করবো ম্যানেজমেন্ট হিসেবে? স্কিন ব্রেকডাউন অর র্যাশ চেক করবো। অ্যাভয়েড ইউজ অফ সোপ, কারণ এই সোপ দিলে বডি আরো বেশি তোমার ক্ষারীয় হয়ে যায়। ধরে বাথ ইন প্লেন, শুধুমাত্র প্লেন ওয়াটারে গোসল করবে। অ্যান্টিপিরেটিক অ্যাজোডেড, অ্যান্টিপিরেটিক হিসেবে তোমার ক্যালামাইন লোশন ব্যবহার করা যায়। ক্যালামাইন লোশন। এবং এই যে দেখো এই তিনটা জিনিস না, অ্যাভয়েড ইউজ অফ সোপ, বাথ ইন প্লেন ওয়াটার, অ্যান্টিপিরেটিক অ্যাজোডেড। জন্ডিস আছে না, জন্ডিস, জন্ডিসেও হাইপারলিউমিয়া এই একই জিনিস ব্যবহার করা হয়। তারপরে জিআই সিমটমস, জিআই সিমটমস স্লাইড নাই। এর পাশে হলো GI symptom, stomatitis, GI symptom like nausea, vomiting, diarrhea, stomatitis, GI bleeding, etc. Stomatitis caused by formation of ammonia from salivary urea. GI bleed caused by excess production of ammonia from breakdown of urea. Administer antihistamine as ordered. তারপর আসি হলো monitor for GI bleed like আমি GI bleed কিভাবে বুঝবো? ওই যে স্টুলের সাথে স্টুল ব্ল্যাক টায়ার স্টুল কিনা, অথবা অকাল্ট ব্লাড, স্টুল ফর অকাল্ট ব্লাড করলেও এটা বোঝা যায়। তারপরে অ্যাভয়েড আইএম ইনজেকশন এটসেট্রা। তারপরে অকুলার ইরিটেশন মানে চোখ অনেক সময় জ্বালা পোড়া করে, হ্যাঁ, ডিউ টু ক্যালসিয়াম ডিপোজিট ইন কনজাংটিভ। কনজাংটিভে যখন ক্যালসিয়াম ডিপোজিট হয় না তখন এইরকম হয়। ড্রাগস টু কন্ট্রোল ক্যালসিয়াম এন্ড ফসফরাস লেভেল, ওই যে ফসফেট বাইন্ডার্স, তারপরে ক্যালসিয়াম বাড়ানোর জন্য ক্যালসিয়াম আলাদা ড্রাগ দিতে হয়। তারপরে লুব্রিকেটিং আই ড্রপও দিয়ে জ্বালা পোড়াগুলো একটু কমানো যায়। অ্যাভয়েড আয়াম ইনজেকশন কেন ভাই ইয়াতে জিআই ব্লিডিং এ? আচ্ছা দেখো এই ইয়েতে জিআই ব্লিডিং এর না, মানে এটা একটা ইয়েতে দেওয়া হয়েছে যে তোমার মেইন প্রবলেমটা হলো একে তো বডি এডিমেটাস থাকে, তাই না? মানে বডিটা একে এডিমেটাস থাকে। তো যখন তুমি আইএম ইনজেকশন সরাসরি এই মাসেলে দাও, মানে ক্যারিও এডিমেটাস হয়। হয় হলো যে তোমার ওই কি বলে এটাকে, এই সেলের ভিতরে যখন পানি থাকে তখন এই ইনজেকশনের যেই সাবস্টেন্স, এই সাবস্টেন্স গুলা ইয়েতে মানে কি বলে সেলের ভিতরে মানে প্রপার ডাইলুট হয়ে যায়। তো দেখা যায় যে ওই অত্যাধিক পানির ভিতরে এটা সমানভাবে কাজ করে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে আর আর কি কারণ হতে পারে?
আর কোনো কারণ হতে পারে? কারো কি মনে হয় কিছু? ক্লটিং ফ্যাক্টর। উম, ক্লটিং ফ্যাক্টর রিলেটেড। ঠিক মতো ক্লটিং করে না আর কি, এটার জন্য প্লাটিলেট ডিসফাংশন। ইডেমা হলে তো ফ্লুইড লিকেজও হতে পারে, তাই না? হ্যাঁ, এটাও হতে পারে। আম, আমার আইএম আমার ইঞ্জেকশন দিলে তো আইএম ইঞ্জেকশন দিলে মাসল পাংচার হয় না, ব্লিডিং এর ইয়ে থাকে। হ্যাঁ, এটা তো বললাম একটা অলরেডি। তবে আমার আরেকটা জিনিস আমার মনে হয়, আমি তোমাকে বলি, এই যে আমরা ফিস্টুলার ইয়েটা পড়ছিলাম না, ফিস্টুলা। হুম, তো যেহেতু এই ধরনের পেশেন্টের ফিস্টুলার ইয়ে থাকে, আবার বারবার যদি আইএম দিতে হয়, তবে তোমার সেক্ষেত্রে যে ফিস্টুলার সাইডের দিকে এক সাইডে বারবার যদি পাংচার করে, অনেক সময় ওই জায়গাটা কালো হয়ে যায়। তো যে ওই এই ইয়েগুলাকে অ্যাভয়েড করতে, আমি দেখছি যে সিকিউরিটি পেশেন্টদের বেশিরভাগ সময় তোমার আইভি দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি। তবে আমার কাছে কেন জানি মনে হয় ফিস্টুলা রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, ফিস্টুলা। কারণ বারবার যে ভাইয়া, মানে, হ্যাঁ ইউরিমিয়া বেশি থাকে না হ্যাঁ হ্যাঁ, এই এডি পেশেন্টের, হুম হুম, তো এটা প্লাটিলেটে একটা এফেক্ট ফেলে। আচ্ছা আচ্ছা। এটা রিজন। আমি জাপানে যখন ছিলাম, আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, তো আমি জিজ্ঞাসা করছিলাম, উনার ওই রকম ফিস্টুলা দেওয়া ছিল, বুঝছো। ওনারা কখনোই আমি ওই মহিলাকে আইএম ইনজেকশন দিতে দেখিনি। তো উনি আমাকে একটা কথা বলছিল, আমার যেটা মনে পড়ে সেটা হলো যে, উনি আমাকে বলছিল এরকম যে কিডনি পেশেন্টদের ভেইন হলো অ্যাসেট, বুঝছো। উনি আমাকে বলছে কিডনি পেশেন্টদের ভেইন কিন্তু অ্যাসেট, কারণ এদেরকে এই ইয়ে থাকে, তোমার ফিস্টুলা থাকে, আর ফিস্টুলা যে কোনো মুহূর্তে নষ্ট হওয়ার চান্স হইলে তখন আর উপায় নেই। এই জন্য ওরা যতটুকু পারে ভেইনটাকে বাঁচায় রাখে। এটা জানি হিলিংটা না। মনে হয় কম হয় তাহলে, হ্যাঁ, কোনো কারণে যদি হিলিংটা মনে হয় কম হয় তাহলে, পুরো হিলিং এরকম হুম, দেখি সাপোজ আমি কোনো আমি কারণে এটা কোনো কখনো একটা ওইভাবে কখনো জানার চেষ্টা করি নাই। তবে ভালো একটা প্রশ্ন, যেহেতু জিজ্ঞাসা করছো, একটু জেনে নিই, তারপরে আবার বলবো নি। দেখা যাক কি পাওয়া যায়। তারপরে ইনসোমনিয়া হয়, অকুলার ইরিটেশন লাইক ইনসোমনিয়া এন্ড ফ্যাটিগ কি হয়? Due to buildup of waste product, adequate rest period, the high risk of infection কারণ from easy breakdown of tissue due to edema and lowered immunity. Avoid people with known infection, avoid urinary catheters. Strict asepsis if essentially required. এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম চারটা, প্রথম পাঁচটা বলতে পারি, অ্যানিমে থেকেও আসে কোশ্চেন। প্রথম পাঁচটা ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট তুমি কোশ্চেন এনক্লেসে পাবে, রিয়েল এক্সামে পাবা, তুমি নিশ্চিত থাকো। এরপরে যদি বলি 8 নাম্বার এবং 9 নাম্বার, বাকিগুলো অবশ্যই পড়বে, বুঝে পড়বা, মুখস্থ করার কিছু নাই। তবে 3 নাম্বার, 2 নাম্বারের এখানে লাইন টু লাইন কোশ্চেন, লাইন টু লাইন, এমন কোনো কোশ্চেন ব্যাংক নাই যেখানে এই কোশ্চেনটা না আস্ক করা হয়। তারপরে হাইপারফসফেটেমিয়ার ক্ষেত্রে ওই যে ড্রাগ গুলার নাম, এবং আগে দিলে কি হবে, পরে দিলে কি হবে। তারপরে তোমার কি বলে, কেন তোমার 2 নাম্বারের ক্ষেত্রে কেন পটাশিয়াম চেক আগে চেক করে দেন, ইনসুলিন, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ocular irritation with renal failure due to compensatory hyperparathyroidism, এটা দরকার নেই এত ভেজাল। আসলে রেনাল ক্যালকুলাই, কিডনিতে পাথর হলে কি হয়, এই কিডনির পাথরকে নেফ্রোলিথিয়াসিস বলা হয়। প্রেজেন্স অফ স্টোন এনিহোয়ার ইন কিডনিস, যে কোনো কোথাও পাথর হলে এটাকে মানে নেফ্রোলিথিয়াসিস বলে। আচ্ছা, হ্যাঁ, ইয়ে, আজকে থাক হ্যাঁ, আজকে আচ্ছা, থাক, কাল সরকারি